পুনর্গঠনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিসি প্রো-ভিসির অপসারণের প্রধান উপদেষ্টাকে কুয়েত শিক্ষার্থীদের চিঠি এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেফতার। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। ক্ষমতায় গেলে সবার আগে দেশকে গড়া হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন। এই জন্য বিএনপি ২.৫ বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছিল। এখন অনেকেই সংস্কার কথা বলছেন, কিন্তু বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সে সময় এই কথা বলেছিলেন। এ সময় জনসমর্থন নেই এমন কোনো কাজ দলটি করে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে। হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা। জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা, এমন কোনো অবস্থানে না থাকা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি। আজকে আমার নেতৃবৃন্দ, এখানে যারা সহকর্মীবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। যারা এই কথাটি বলে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, বক্তব্য বেশি লম্বা করব না। বক্তব্যের থেকে এখন সময় হচ্ছে কাজের। কোন সেই কাজ? সেই কাজ হচ্ছে দলীয় কর্মী হিসাবে, কাজ হচ্ছে
দলকে পুনর্গঠন করা, দলের দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে দলের যে লক্ষ্য, দলের যে উদ্দেশ্য, তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। যে 31 দফা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, দেশের কাছে, মানুষের কাছে উপস্থাপন করেছি, সে 31 দফা গ্রামে গ্রামে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। এবং একই সাথে দলের একজন কর্মী হিসাবে এই কাজটি যেমন করবেন, একই সাথে দল হিসাবে, সামগ্রিকভাবে দল হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে, যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, সেই জন্য দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই কাউন্সিলের মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব, আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। এটিই হবে আমাদের প্রতিজ্ঞা, এটিই হবে আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনে। পরিশেষে আমি আবারও এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনকে সফল করার জন্য অধ্যাপক নার্গিস বেগম সহ প্রতিটি নেতাকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমার ইউনিয়ন গ্রাম লেভেল পর্যন্ত যে সকল নেতা কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফুল ইসলামের অপসারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠি পাঠান। এতে তারা দ্রুত নতুন উপাচার্য ও উপাচার্য নিয়োগের দাবি জানান। চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের 93তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও 18 ফেব্রুয়ারি কুয়েট ছাত্রদলের সদস্যরা ফর্ম বিতরণ শুরু করলে শিক্ষার্থীরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেন। কিন্তু হঠাৎ করে ছাত্রদের কর্মীরা মিছিলের উপর হামলা চালিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়, যার ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা চালায়, যা 4 ঘন্টা ধরে চলতে থাকে। চিঠিতে শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষার্থীরা ভিসি ও প্রো ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি উত্থাপন করে। আলটিমেটাম দেওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় ভিসির অপসারণ দাবি করা হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার শাখার কমিটি বাতিল করা না হলে থানা ঘেরাও এবং ঢাকা আরিচা মহাসড়কে অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগকারীরা। শনিবার দুপুর 1টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান তারা। এই সময় তারা কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র ও জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক
ও সদস্য সচিব নাহিদ মুনিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়াও টাকার বিনিময়ে কমিটি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কমিটিতে রাখার অভিযোগও করেন তারা। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। শনিবার দুপুর 12টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে ঢাকার সাভারে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহীদুল ইসলাম ওরফে মহিদুল মোহিত, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মোহাম্মদ সবুজ ও ঢাকার সাভারের টানগেন্ডা এলাকার আবুল হোসেনের ছেলে শরীফুজ্জামান ওরফে শরীফ। এদের মধ্যে শহীদুল ইসলাম ওরফে শহীদুল মোহিতের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি ও ঢাকা জেলার সাভার মডেল থানায় একটি বাস ডাকাতি মামলা সহ মোট 5টি মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও চেইন অ্যাপারেন্স নামে 2 পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে 2টি সড়কের উভয় পাশের লেনে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার সকালে তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা এই অবরোধ করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানার কর্তৃপক্ষকে কয়েকবার সমস্যার কথা তুলে ধরলেও তারা কোনো সমাধান করেননি। অন্যদিকে চেইন অ্যাপারেলসের শ্রমিকরা জানান, প্রতি মাসের বেতন 10 তারিখের ভেতরে পরিশোধ করা হলেও গত জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করেনি। পাওনা না দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করায় পাওনা টাকা ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 10 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের বাসকে একই দিক থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার সহ কমপক্ষে 12 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নিহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার। বরগুনার পাথরঘাটায় সৈয়দ ফজলুল হক কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্য উৎসব ও বসন্ত বরণ উদযাপিত হয়েছে। শনিবার সকালে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল করিমের উদ্যোগে এই তারুণ্য উৎসব মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে স্থানীয় ছাত্র ছাত্রী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামাত ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্য উৎসবের অংশ হিসেবে পিঠা উৎসব, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব এই যেন এক মিলন মেলা ও অন্যরকম অনুভূতি বলেছেন শিক্ষার্থীরা। আজকে এটা ফার্স্ট ইয়ার হচ্ছে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এই তো আসলাম, সবাই শাড়িটাই পরে আসছে, সবাইকে সুন্দর লাগতেছে, এইটাই সব থেকে বড় কথা। না হয় না, আমরা তো ইন্টার ফার্স্ট ইয়ার পর এবার ফার্স্ট ইয়ার পাইছি এই অনুষ্ঠানটা। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তাছাড়া সবাই আসছে, সবার সাথে মিলে একসাথে, এই তো ভালোই অনেক ভালো লাগছে। এখানে এসে ফার্স্ট এখানে আসলাম, দেখলাম সবাই শাড়ি পরছে, এরপর বসন্ত বসন্ত একটা ভাব, খুবই ভালো লাগছে। কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যে এরকম মেলা যেরকম দেখতেও ভালো লাগে, সবাই আসে মিলাজিলা, তারপর দূর দূরান্ত থেকে আসে, এগুলো দেখতেই তো ভালো লাগে যে এরকম মেলা জানি বারবার হয়, জানি মানুষ একেবারে আসতে পারে সবাই মিলে, এইটাই আর কি চাওয়া। এখানে এসে আমাদের সবার খুব ভালো লাগে। এখানে পিঠা উৎসব হচ্ছে, সবাই কেনাকাটা করে, দেখতে ভালোই লাগে, সবাই মজা করে ঘুরি, এই আর কি। এখান থেকে আমরা উপভোগ করছি আর কি, ধরেন আশেপাশে অনেক লোকজন আছে, মানুষজন আছে, ছোট থেকে বড় মানুষজন সবাই একসাথে, বা ঘর থেকে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে এসে ভালো কিছু আর কি সবাই উপভোগ করতেছি, পিঠা কিনতেছি, খাইতেছি, মানে একটা অনেক মজা। এরকম অনুষ্ঠান যদি প্রতি বছর হয় তো মানে খুব ভালোই হবে। না, আমি পাশের স্কুলের শিক্ষার্থী। এখানে অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। আমরা পাশের স্কুল থেকে ভালো হচ্ছে দেখেই তো এখানে দেখতে এসেছি। মূলত তারুণ্য উৎসব তরুণদের জন্যই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগান নিয়ে তারুণ্য উৎসব শুরু হয়েছে সৈয়দ ফজলুল্লাহ কলেজে।
এই কলেজটি মূলত প্রতিষ্ঠা করেছেন ডাক্তার সৈয়দ ফজলুল হক। তিনি এই মাটি মানুষের সন্তান, তিনি হাসপাতাল না করে তিনি একটা কলেজ করেছেন যাতে করে এখানে ভালো মানুষ সৃষ্টি সারা পৃথিবী সারা দেশ পরিচালনা করতে পারে। আর আমি এই তারুণ্য উৎসবের মাধ্যমে বসন্ত বরণ শুরু করেছি এই কারণে, শিক্ষার্থীরা লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন, সারাক্ষণ ব্যস্ত থাকে। ওদের এই ব্যস্ততার মাঝে একটু আনন্দ দিয়ে ওদের লেখাপড়াকে আরো ত্বরান্বিত করার জন্য আমি উদ্যোগটা নিয়েছি। এই উদ্যোগের মধ্যে পিঠা উৎসব আছে, আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, বিভিন্ন যারা পারফর্মার আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে তাদের পরিবেশন আজকে আছে। সব মিলে এই অঞ্চলের একটা গ্রামের মধ্যে একটি কলেজ, এই কলেজকে বরিশাল বিভাগের মধ্যে প্রতিনিধিত্ব করার জন্য এই কলেজ কাজ করছে। একসময় ইনশাল্লাহ বরিশালের বিভাগে শ্রেষ্ঠ কলেজে উপনীত হবে এবং সেজন্যই ছাত্রী তৈরি করা হচ্ছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে এবং বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এই কলেজের স্টুডেন্টরা চান্স পায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়েছে। মোট 21টি স্টল নিয়ে নগরীর চাষারাই শহীদ জিয়া হল প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। শুক্রবার সকাল 10টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়া এই বই মেলার উদ্বোধন করেন। তবে প্রচারের অভাবে ক্রেতা শূন্য এই মেলায় আয়োজকদের উপর অনেকটা হতাশ বিক্রেতারা বলছেন, এমন বিবর্ণ বই মেলা এর আগে কখনো দেখিনি। অনেক স্টল বন্ধ থাকায় মেলার পরিবেশ নষ্ট হচ্ছে। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে কোনো প্রচারণা না থাকার অভিযোগ স্টল মালিকদের। আর আজকে আমি কিছু কথা বলতে চাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের এখানে যে বইমেলাটা আয়োজন করা হয়েছে, এমন বিবর্ণ বইমেলা আমি আর আগে কখনো দেখিনি। এখানে যে স্টলগুলো দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন এবং আমি আশা করব যে আমার এই বক্তব্যের মাঝে আপনারা ইনসার্ট নিয়ে দেখিয়ে দিবেন যে এখানে অনেকগুলো স্টল যারা হচ্ছে নামকাওয়াজ স্টল বরাদ্দ নিয়েছে কিন্তু তাদের স্টলে কেউ নাই। এতে করে মেলার পরিবেশ নষ্ট হচ্ছে এবং এখানে যে বইমেলাটি আয়োজন করেছে জেলা প্রশাসন, জেলা জুড়ে এর কোনো প্রচারণা নাই, যাতে করে এই মেলা দর্শনার্থী বলেন, পাঠক বলেন, তাদের ওরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আমরা শুধু বই নিয়ে বসে আছি এবং মশামাছি মারছি। তো সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের আরেকটু আমি মনে করি আন্তরিক হওয়া দরকার। বাংলাদেশের মতো আমাদের নারায়ণগঞ্জেও মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে বইমেলার আয়োজন করা হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই। তবে বইমেলা করার আগে একটা প্রস্তুতি নেওয়া দরকার ছিল ব্যাপক, সেই জিনিসটা মনে হয় করা হয়নি, যে কারণে বইমেলাটা এখনও জমে ওঠেনি। এই বইমেলাটা আরও ব্যাপক হয় আমরা সবসময় করে থাকি। নিয়ম হচ্ছে যে নারায়ণগঞ্জের যারা কবি লেখক আছে, বিভিন্ন পুস্তক প্রকাশক বিক্রেতা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে বইমেলাটা করা উচিত ছিল, সবসময় করা হয়, কিন্তু এবার কেন করা হয় নাই জানি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বইমেলায় দর্শনার্থীর সমাগম একেবারেই নেই, কারণ প্রচারণা করা হয় না। যেহেতু তথ্য অধিদপ্তরের প্রচারণা একটা সিস্টেম আছে, তথ্য অধিদপ্তরের সেই সিস্টেমের মাধ্যমে প্রচার করা দরকার ছিল, তারা করলে ইচ্ছা করলে পারত। আসলে আমাদের জেলা প্রশাসক এই বইমেলা আয়োজনটা করেছেন, নারায়ণগঞ্জ জেলায় এটা কোনো প্রচারণা হয়নি বলতে গেলে। অনেকে জানেন না যে এখানে জিয়া হলে একটি বইমেলা হচ্ছে, তার জন্য হচ্ছে এখানে লোক সমাগম খুবই কম। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ফেনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার মুহাং মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 48 জন সদস্যের মাঝে সেলাই মেশিন, সাইকেল ও ছাতা বিতরণ করা হয়। বাংলাদেশ স্ক্রিন প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চবটী অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে এটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম, প্রিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আরিফ দেওয়ান, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য সচিব কবির হোসেন ও উপদেষ্টা আমান খান সহ সংগঠনটির সকল নেতৃবৃন্দ। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3 দিন ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী। এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা রকম বই এর পসরা সাজিয়ে বসেছেন। বইমেলা ঘিরে ক্যাম্পাস চত্বরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। 3 দিন ব্যাপী 21শে বইমেলা উদ্বোধন করা হয়েছে সকাল থেকে। আর এখানে আজকে আলোচনা সভা 21 উপলক্ষে মাতৃভাষা দিবসের গুরুত্ব, মহান 21-এর গুরুত্ব নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং এই কর্মসূচি প্রতিদিনই চলবে 3 দিন, আগামী 3 দিন। এবং বইমেলায়ও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টলগুলো, বইয়ের যে স্টলগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠান বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে দেওয়া হয়েছে, সেগুলো জমে উঠেছে। 1952 সালে এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে তৎকালীন সরকার, তৎকালীন যে পাক বাহিনী বা পাক সরকার ছিল, সে পাক সরকারের কাছে দাবি জানিয়েছিল। তারা সে দাবিকে উপেক্ষা করে ছাত্র জনতার উপরে তারা নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, জাব্বারের মতো সেই অকুতোভয় সৈনিক এবং যারা বিপ্লবী ছিল তারা শহীদ হয়েছেন। আর এই শহীদ হওয়ার বিনিময়ে আপনারা জানেন তৎকালীন যুক্তফ্রন্ট সরকার 56 সালে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে আপনারা জানেন যে 1999 সালে এই শহীদ দিবসটি জাতিসংঘ কর্তৃক একটি প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা সারা বিশ্বে পালন করা হয়। 24শে জুলাই মাসে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং 5ই আগস্টে সেখানে স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের পর এদেশে একটা মুক্ত বিহঙ্গের মতো আমরা চলতে পারি। আজকে যে ভাষার উপরে বা 21শে ফেব্রুয়ারির পালন করছি আমরা মুক্ত বিহঙ্গের মতো এবং বাধাহীনভাবে এবং স্বাচ্ছন্দ্য সরলভাবে, এটা কিন্তু 5ই আগস্টের অবদান। সুতরাং এই জুলাই বিপ্লবে 5ই আগস্ট পর্যন্ত যারা আত্মহতি দিয়েছেন বা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিসি প্রো-ভিসির অপসারণের প্রধান উপদেষ্টাকে কুয়েত শিক্ষার্থীদের চিঠি এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 জন গ্রেফতার। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।